ওকে, অনেকদিন পরে একটা ক্লাসে আসলাম। ওকে, আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, আমি ট্রাই করবো এখন থেকে ছোটখাটো কিছু টপিক নিয়ে আলোচনা করতে। একদিন দুই দিন পর পর যখনই সময় পাবো বিভিন্ন মিসেলেনাস টপিক গুলো নিয়ে আমি আলোচনা করবো। কোনো সিকোয়েন্স থাকবে না, বা আমি কোনো ইয়ারলি বেসিস পড়াবো না। আমার কখনো ফার্স্ট ইয়ার যদি ইচ্ছা করে ফার্স্ট ইয়ার পড়াবো, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার। মেন কথা হচ্ছে আমি মিসেলেনাস নিয়ে কিছু টপিক আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তো টপিকগুলোর মধ্যে স্পেশালি কেন আমি মিসেলেনাস নিয়ে আলোচনা করতেছি, এগুলোতে কারা কারা বেনিফিটেড হবে না স্পেশালি বললে আমি বলবো যেখানে বেনিফিটেড হবে না আসলে আম, যে টপিকটা যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের পার্সনরা, অ্যাজ ওয়েল অ্যাজ যারা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন বা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে একটু পড়তে চাচ্ছেন, তাদের জন্য হয়তোবা কিছুটা বেনিফিশিয়াল হইতে পারে, এবং হইতে পারে না, হবে ইনশাল্লাহ। বিকজ আমি পোস্ট গ্রাজুয়েশন অনেকগুলো টপিক আলোচনা করার ট্রাই করবো। আচ্ছা, যেহেতু ভাইরাস নিয়ে আমি ক্লাসটা স্টার্ট করতেছি, মাইক্রোবায়োলজি দেখা যায় যে আমাদের প্রায় প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন, সেটা আপনি মেডিসিন ফ্যাকাল্টি হোক অথবা সার্জিক্যাল ফ্যাকাল্টি হোক, যে কোনো ফ্যাকাল্টি হোক না কেন, সাধারণত মাইক্রোবায়োলজির টপিক গুলো থাকে। স্পেশালি এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ইমিউনোলজিক্যাল টপিক গুলো সাধারণত থাকে। তো আপনি যদি এগুলো টাচ করতে পারেন, ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? আপনি যদি এখনই একজন জার্নি হন বা এখনই ফিফথ ইয়ারে কোনো স্টুডেন্ট হন অথবা মাত্র পাস করেছেন, সে যদি এখন থেকেই সিনক্রোনাইজ ভাবে আপনি পড়াটা স্টার্ট করতে পারেন, হ্যাঁ, একদম ধরে 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 বিষয়গুলা, তাহলে হয়তো বা আপনি কম সময়ের মধ্যেই আপনার প্রেফার্ড যে ডিগ্রিটা আপনি চাচ্ছেন সেটা হয়তো বা আপনি চান্স পেতে পারেন। আচ্ছা, আর বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, তার উপরে মেন কথা হচ্ছে আপনার ইচ্ছার উপরে, এটা আর কিছু না। আচ্ছা, তো যাই হোক, আমি এবার অনেকে পাশ করলো, আমার অনেক স্টুডেন্ট ছিল ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ পাস করছেন, সবাইকে কংগ্রেচুলেশন। তো যাই হোক, আমি আজকে টপিকটা চুজ করেছি, সেটা হচ্ছে ভাইরাস। তো আমরা আজকে অ্যাজ ইউজুয়াল কিছু ভাইরাস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমি শুধু এখানে থেকে পড়াবো না, আমি কিছু লিখে পড়াবো। সো আপনি শুধুমাত্র এগুলো স্ক্রিনশট নিলে হবে না, আপনাকে কিছু জিনিস লিখতে হবে। সো যদি ক্লাস করতে চান তাহলে আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন। আশা করি বেনিফিটেড হবেন। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল ভাইরাস, এই যে টপিকটা, ভাইরাস হচ্ছে মাইক্রোবায়োলজির একটা পার্ট। আমরা মাইক্রোবায়োলজি টপিক নিয়ে স্টার্ট করতেছি। তো ভাইরাস নিয়ে আমরা কথা বলি, কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করতে হয়, ঠিক আছে? আমরা যখন ভাইরাস নিয়ে কথা বলবো তখন কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলতে যাবো, ঠিক আছে? তো প্রাথমিক অবস্থায় দেখেন যে ভাইরাস, আমরা সবাই জানি যে ভাইরাস হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা একটা সিম্পল স্ট্রাকচার, যেটাকে আমরা সেল বলতে পারি না। দিস ইজ এ সেলুলার স্ট্রাকচার, এই মানে গ্রিক ওয়ার্ড না, সেলুলার মানে সেল। তাহলে এদের কোনো স্ট্রাকচারগত ভাবে সেল নাই, এরা সেল কোনো স্ট্রাকচার তৈরি করে না। তাহলে ভাইরাস হচ্ছে এমন একটা স্ট্রাকচার যে সেল না, যে একটা এ সেলুলার স্ট্রাকচার, খুবই সিম্পলিফাইড স্ট্রাকচার। তার মধ্যে সেলের একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস থাকে, বাট টোটাল একটা সেল হইতে যা হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আসলে আমি ভাইরাসে পাবো না। এই জন্যই হচ্ছে একটা এই সেলুলার স্ট্রাকচার। আচ্ছা, এবং এই স্ট্রাকচার গুলা নর্মাল একটা সেল যেভাবে প্রলিফারেশন করে বা সেল ডিভিশন করে, সেই কাজটা কিন্তু ভাইরাস করতে পারে না। যেহেতু সে সেলুলার স্ট্রাকচার, যেহেতু সে সেল নয়, এই জন্য তার পক্ষে নর্মাল সেলুলার প্যাটার্নে সেল ডিভিশন করা পসিবল না। তার মাল্টিপ্লিকেশনের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে কেন সেলুলার, আমরা বলতেছি তাহলে এখানে আমি দুটোই পাচ্ছি, যে একটা সিম্পল এসেলুলার স্ট্রাকচার, বিকজ এর সেল তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু থাকা কথা, যেমন এদের কোনো সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে না, যাকে আমরা সেল মেমব্রেন বলি। এখানে কোনো সেল মেমব্রেন পাওয়া যাবে না। এখানে কোনো সাইটোসল বা সেলুলার যে প্লাজমটা আছে সেটা পাওয়া যায় না। এছাড়া স্পেশাল কিছু অর্গানালিস, অধিকাংশ অর্গানালিস আমরা ভাইরাসে পাই না। ভাইরাসে কোনো অর্গানালিস পাওয়া যায় না, লাইক মাইটোকন্ড্রিয়া, মাইক্রোরা রাইবোসোম, এগুলো ভাইরাসে কিছুই পাওয়া যায় না। ওকে, তাহলে আমরা এটাই হচ্ছে সিম্পল ভাবে ভাইরাসকে বলতে পারি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া ভাইরাসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স জানা দরকার, যেটা আমাদের পরীক্ষাগুলোতে আমাদেরকে স্যাররা কোশ্চেন করতে পারে, বা যেটা জানলে আমরা কিছুটা এমসিকিউ ইজিলি আনসার করতে পারবো। ওকে, সো আমি সেই টপিকগুলো নিয়ে একটু সিম্পলি করে আলোচনা করার ট্রাই করব। ওকে, সো নাও দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভাইরাস। ভাইরাসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ক্লাসগুলো কোনো রেকর্ড থাকবে না, জাস্ট সিম্পলিফাই ক্লাস এমনি হবে। যার ইচ্ছা সে ক্লাসগুলো পার্টিসিপেট করবেন। আচ্ছা, যাই হোক, একটু দাঁড়ান ভাই, একটু ঠিক করে এটা কিছু টাইম লাগতেছে। সো খেয়াল করে দেখেন, আমরা ভাইরাসের কিছু কমন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ভাইরাসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো, ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। ওকে, কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমি যদি বলি একটা ভাইরাস কি দিয়ে ফর্ম হয়, একটা ভাইরাস কিভাবে ফর্ম হয়, তাহলে আমরা অনেকগুলো কথা বলতে হবে। যে আমরা আগেই বলেছি ভাইরাস কোনো সেল নয়, এটা একটা সেলুলার স্ট্রাকচার না।
যেহেতু এটা সেল না, তাহলে কি আছে এটা আসলে? আসলে ভাইরাসের মধ্যে একটা জিনোমিক কম্পোনেন্ট আছে, একটা জিনোম আছে। ওকে, এবং যেই জিনোমটার চারপাশে একটা প্রোটিন কোড থাকে, একটা প্রোটিন কোড থাকে, তাহলে একটা জিনোম আর একটা প্রোটিন কাভারিং, জিনোম কোড আর প্রোটিন কাভারিং থাকে। ওকে, তাহলে এই দুটো জিনিস নিয়ে আলটিমেটলি আমাদের ভাইরাস ফর্মেশন হয়। তো এই জিনোমটা হতে পারে ডিএনএ অথবা হতে পারে আরএনএ। মাথায় রাখতে হবে যে একটা ভাইরাসে কখনোই ডিএনএ এবং আরএনএ সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট করতে পারে না। আইদার ডিএনএ অর আরএনএ, হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, ঠিক আছে? এবং এর যে প্রোটিন কাভারিংটা আছে, এই প্রোটিন কাভারিংটাকে আমরা বলি ক্যাপসিড। কি বলি এটাকে? ক্যাপসিড। এবং এ এক বচন, এটা নাম হচ্ছে ক্যাপসোমিয়ার, ঠিক আছে? এক বচন এটার নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। ওকে, তাহলে এই প্রোটেক্টিভ কোডটাকে আমরা বলতেছি ক্যাপসিড, এক বচনে ক্যাপসোমিয়ার। এবং মনে রাখতে হবে এই প্রোটেক্টিভ কোডটা অলওয়েজ প্রোটিন দিয়ে তৈরি, অলওয়েজ প্রোটিন দিয়ে তৈরি। এবং যেহেতু এটা প্রোটিন দিয়ে তৈরি, আমরা জানি যে কিছু সাবস্টেন্স আছে যারা আমাদের বডিতে ঢুকে আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারে, যাকে আমরা ইমিউনোজেনিক সাবস্টেন্স বলি। এবং তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইমিউনোজেনিক সাবস্টেন্স হচ্ছে প্রোটিন স্ট্রাকচার। এই জন্য আমাদের ভাইরাসের মধ্যে এই যে প্রোটিন স্ট্রাকচারটা আছে, এটা খুবই পাওয়ারফুল অ্যান্টিজেনিক সাবস্টেন্স। এই জন্য এটা মনে রাখতে হবে যে ভাইরাসের প্রোটিন কোড অলওয়েজ অ্যান্টিজেনিক, অলওয়েজ অ্যান্টিজেনিক। ভাইরাসের প্রোটিন কোড অলওয়েজ অ্যান্টিজেনিক। ওকে, আচ্ছা, তাহলে আমরা এগুলো বুঝতে পারছি, এগুলো হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভাইরাস, এগুলা স্ট্রাকচার অফ দ্য ভাইরাস। এখন বিষয় হচ্ছে কোন কোন ভাইরাসের মধ্যে আপনি দেখবেন যে আউটারে একটা কাভারিং আছে, কোন কোন ভাইরাসের আউটারে একটা কাভারিং পাওয়া যায়। এই যে কাভারিং, এই কাভারিংটাকে আমরা বলি এনভেলপ। কোন কোন ভাইরাসের বাইরে একটা কাভারিং পাওয়া যায়, যে কাভারিংটাকে আমরা বলি এনভেলপ। ওকে, সো এই এনভেলপটা কি দিয়ে ফর্ম হয় মনে রাখতে হবে। এই এনভেলপটা হচ্ছে আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। আমাদের বিভিন্ন সেল একটা স্ট্রাকচার থাকে, সেল মেমব্রেন, আউটার কভারিং। তো একটা ভাইরাস যখন ওই সেল থেকে বের হইতে চায়, তখন দেখা যায় যে সে ওই সেল মেমব্রেনটার একটা পোর্শন নিয়ে বের হয়ে চলে আসে। তাহলে এই যে পোর্শনটাকে সে নিয়ে চলে আসলো, এটাকে আমরা বলি এনভেলপ। তাহলে এনভেলপটা আসলে কিছু না, ইট ইজ আ লিপোপ্রোটিন স্ট্রাকচার হুইচ ইজ কল্ড লাইপোপ্রোটিন স্ট্রাকচার, যেটা আমরা বলি আমাদের সেল মেমব্রেন। তাহলে এটা আসলে কিছু না, এটা হচ্ছে আমাদের হোস্ট সেল, মানে যে সেলটাকে ভাইরাস আক্রমণ করেছিল সেই সেলটার একটা কভারিং কে আমরা বলতেছি এই এনভেলপ। ওকে, তাহলে যেটা আমাদের ভাইরাসের বাইরে অবস্থান করে। এখন সব সেলের মধ্যেই যে আমার এনভেলপ থাকবে তা না, কোন কোন সেলে আমরা এনভেলপ, কোন কোন ভাইরাসে আমরা এনভেলপ পাবো, কোন কোন ভাইরাসে আমরা এনভেলপ পাবো না, ঠিক আছে? তাহলে এই যে আমি কতগুলো বললাম, অনেকগুলো কথা আমি ছোটখাটো কথা বললাম। আমি যদি কথাগুলো একটু আমরা আমাদের ছবিতে চলে যাই, তাহলে এখানে অনেকগুলো কথা আলোচনা করা হয়েছে। যেমন আমরা বলেছি যে ভাইরাস হতে পারে, ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি একদম সেন্ট্রাল রিজিয়ন একটা জিনোম কোড, যেখানে আমরা ডিএনএ পেতে পারি, যেখানে আমরা আরএনএ পেতে পারি। হ্যাঁ, আমরা অনেক কিছু পেতে পারি, আমরা জানি না কি পেতে পারি। যে কোনো একটা ভাইরাস যদি ডিএনএ হয় তাহলে সেটা ডিএনএ ভাইরাস হবে, যদি আরএনএ হয় সেটা আরএনএ ভাইরাস হবে, হতে পারে। আর বাইরে একটা প্রোটিন লেয়ার আছে যাকে আমরা বলতেছি ক্যাপসিড। ওকে, এক বছরের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। আর এই ক্যাপসিড আর নিউক্লিক অ্যাসিড যে কোডটা আছে, এটাকে একসঙ্গে আমরা বলি নিউক্লিও ক্যাপসিড। ওকে, আর বাইরে একটা লিপোপ্রোটিনের লেয়ার থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে এনভেলপড ভাইরাস বলবো, আর যদি না থাকে সেটাকে আমরা নন এনভেলপড ভাইরাস বলবো, ঠিক আছে? তাহলে এই এনভেলপশনটা কোথা থেকে আসে? ফ্রম দা হোস্ট সেল থেকে। যখন একটা ভাইরাস একটা হোস্ট সেল থেকে বের হয়ে আসে, তখন সে কি করে? ওই হোস্ট সেলে একটা সেল মেমব্রেনের একটা পোর্শনকে নিয়ে আসতে পারে। যদি আসে তাহলে সে এনভেলপড ভাইরাস, আর যদি আসতে না পারে সে নন এনভেলপড ভাইরাস। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কিছু কমন কথাবার্তা। ওকে, আচ্ছা, আরেকটা কথা তাহলে আমরা দেখি যে এখন এই যেটা ভাইরাস, যখন ভাইরাসটা আমাদের বডিকে আক্রমণ করলো, আলটিমেটলি কি করলো? সে বডিকে আক্রমণ করার পরে সে কোন একটা সেলকে আক্রমণ করলো। সেলকে আক্রমণ করার পরে ফার্স্টে কি হয়? তার এই যে ক্যাপসিড লেয়ারটা আছে সেটা ডিফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তার জিনোমিক কোডটা আমার ফ্রি হয়ে যায়। এবং এই জিনোমিক কোডটাই আলটিমেটলি কি করে? আমাদের বিভিন্ন প্রসিডিউর অবলম্বন করে আলটিমেটলি সে নতুন নতুন ভাইরাল জিনোম, নতুন নতুন ভাইরাল প্রোটিন ক্যাপসিড তৈরি করে এবং আলটিমেটলি সেল থেকে বের হয়ে চলে আসে। সো দিস ইজ দ্য নর্মাল প্রসিডিউর। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটু আগে এগুলো আলোচনা করি, তারপর আরো ডিটেইলসে যাব, আরো একদম এমসিকিউ বেসড কথাবার্তা আলোচনা ট্রাই করব। আমি একটু আগে সিম্পল কথাগুলো একটু আলোচনা করি যেটা আমাদের পরবর্তীতে লাগবে। তাহলে দেখেন ক্যাপসিডের সিমেট্রির উপর নির্ভর করে, মানে ক্যাপসিডের স্ট্রাকচার কেমন হবে তার উপর নির্ভর করে ইউজুয়ালি ভাইরাসগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার ভাইরাস,
একটা হচ্ছে ইকোসাহেড্রাল ভাইরাস, একটা হচ্ছে কমপ্লেক্স কোয়ালিটি ভাইরাস। হেলিক্যাল ভাইরাস মানে কি? হেলিক্যাল ভাইরাস মানে হচ্ছে যেখানে আমার প্রোটিন স্ট্রাকচার গুলা হেলিক্যাল শেপ আকৃতি করে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার ফর্মেশন করবে, যার সেন্ট্রাল একটা ক্যাভিটি থাকবে, একটা সেন্ট্রাল হ্যালো থাকবে, যে ক্যাভিটির মধ্যে আমরা নিউক্লিক অ্যাসিড কোর পাবো। ওকে। আর যেটা ইকোসাহেড্রাল, সেখানে কিছুই না, আমরা সেখানে অনেকগুলা ইকুইল্যাটারাল মানে সমমানের সম অ্যাঙ্গেলেটেড কিছু ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার পাবো, এবং ইউজুয়ালি সেখানে 20টা বা তার বেশি থাকতে পারে। ওকে। এই স্ট্রাকচার গুলোকে আমরা বলি ইকোসাহেড্রাল স্ট্রাকচার। আর কমপ্লেক্স মানে হচ্ছে যার হেড সাধারণত ফর্মেশন হয় ইকোসাহেড্রাল দিয়ে, আর যার টেইল ফর্মেশন হয় সাধারণত হেলিক্যাল স্ট্রাকচার দিয়ে। এই ধরনের স্ট্রাকচার গুলোকে আমরা বলি কমপ্লেক্স স্ট্রাকচারের ভাইরাস। ওকে। কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হেলিক্যালের এক্সাম্পল হচ্ছে টোবাকো ভাইরাস, ইকোসাহেড্রাল এক্সাম্পল হচ্ছে পোলিও ভাইরাস, রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস। কমপ্লেক্সের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিওফেজ, যেটাকে আমরা T2 বা T4 ফেজ বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, আর ভাইরাল যে জিনোম আছে, আমরা বলেছি যে ভাইরালের ক্যাপসিডের ভিতরে কিছু জিনোমিক ম্যাটেরিয়াল থাকে, যেটা স্মল একটা স্ট্রাকচার, যেটা সাধারণত বিভিন্ন রকমের জিন কোড করে, যেটা ভাইরাসের জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। ওকে। এই স্ট্রাকচার গুলো হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ, কখনো সাইমালটেনিয়াসলি ডিএনএ আরএনএ থাকতে পারবে না। এবং মাথায় রাখতে হবে যে এখানে ডিএনএ গুলা ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে পারে, আবার আরএনএটাও ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে পারে, কিভাবে পড়ে দেবো আমরা। আর এটা লাইনিয়ার হতে পারে, এমনকি সার্কুলারও হতে পারে। ওকে। আচ্ছা, এগুলো আমরা পড়া স্টেজ কিভাবে করবে না করবে আমরা এগুলো পরে আলোচনা করতেছি। সো আমরা এখন একটা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বললাম যে হ্যাঁ আমার এই হচ্ছে ভাইরাস, এই বিষয়গুলো হচ্ছে এটা। ঠিক আছে। এখন ভাইরাসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে আমাকে পরীক্ষা পাস করার জন্য। আমাকে ভাইরাসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করতে হবে। আমি সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে একটু ডিটেইলসে এখন আলোচনা করব। ওকে। এখন লিখতে হবে, আর আমার সবকিছু লিখতে হবে, কারণ এখানে লেখার অনেক ইম্পর্টেন্ট। কারণ এগুলো মুখস্থ করতে চাইলে আপনাকে লিখে লিখে মুখস্থ করতে হবে, বা লং টাইম ধরে পড়ে পড়ে মুখস্থ করতে হবে, যেহেতু পড়াটা একটু বেশি মেমোরাইজিং। ওকে। তাহলে আসেন, হোয়াট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। কি কি ক্যারেক্টারিস্টিক্স পাই আমরা? তাহলে অলরেডি বলেছি ভাইরাস কিভাবে ফর্ম হয়, এগুলো বলেছি আমরা। একটা কথা মাথায় রাখতে হবে যে ভাইরাসটা হচ্ছে একটা অব্লিগেটরি, ভাইরাসটা হচ্ছে একটা অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার স্ট্রাকচার। ইন্ট্রাসেলুলার স্ট্রাকচার, ভাই এটা মানে কি বুঝে ট্রাই করি। অব্লিগেটরি মানে বাধ্যতামূলক, আর ইন্ট্রাসেলুলার মানে যে স্ট্রাকচার গুলা শুধুমাত্র সেলের ভিতরে সার্ভাইভ করতে পারে। তাহলে মাথায় রাখতে হবে যখন একটা ভাইরাস কোন একটা সেলের মধ্যে থাকে না, তখন আলটিমেটলি আসলে সে কোনো স্ট্রাকচার না, সে আসলে মৃত, ওয়ান কাইন্ড অফ মৃত। অর্থাৎ তার মধ্যে আপনি লাইফের যে কোয়ালিটি গুলো থাকা দরকার, একটা সেল একটা প্রাণী জীবন ধারণ করার জন্য যে যে কমন ক্যারেক্টারিস্টিক গুলো থাকা দরকার, যেমন তার এটিপি প্রোডাকশন করা দরকার, তার মধ্যে আমরা কিছু মেটাবলিক রেট পাবো, মেটাবলিক কিছু কনসিকোয়েন্স পাবো, এগুলো আমরা ভাইরাসে পাবো না যখন সে সেলের বাইরে থাকবে। কিন্তু যখন কোন একটা ভাইরাস সেলকে অ্যাটাক করে, তখনই শুধুমাত্র ভাইরাস তার লাইফের যে জিনিসগুলা থাকা বাধ্যতামূলক সেগুলা সে শো করতে পারে। কারণ ভাইরাসের মধ্যে আমরা কোনো কি পাই না, আমরা কোনো সাধারণত স্ট্রাকচার পাই না। লাইক আমার কোনো নিউক্লিয়াস স্ট্রাকচার বলতে নিউক্লিয়াস, সরাসরি নিউক্লিয়াস পাই না, আমরা কোনো রাইবোজোম পাই না, আমরা কোনো গলগি অ্যাপারেটাস পাই না, আমরা কোনো কিছুই পাই না, আমরা মাইটোকন্ড্রিয়া পাই না। তাহলে আলটিমেটলি এই স্ট্রাকচার গুলা ছাড়া আসলে কোনোভাবেই তো একটা প্রাণী জীবন ধারণ করতে পারবে না। তাহলে আলটিমেটলি সে যখন সেলের বাইরে থাকে, তখন সে কোনো লাইফের রেসপন্স, লাইফের কোনো কনসিকুয়েন্স সে শো করতে পারে না। বাট যখনই সে কোনো একটা সেলকে অ্যাটাক করে, কোনো একটা হোস্ট সেলকে অ্যাটাক করে, তখনই দেখা যায় যে ওই সেলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ভাইরাসটা ওই সেলের হ্যাঁ যে অর্গানেলিস গুলো আছে, সেই অর্গানেলিস গুলোকে ইউটিলাইজ করে সে কিন্তু আলটিমেটলি তার রেপ্লিকেশন বা তার সংখ্যা বৃদ্ধি করতে পারে, এবং আলটিমেটলি ওই সেলটার মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে একমাত্র সেলের ভিতরেই ভাইরাসটা সার্ভাইভ করতে পারে, এছাড়া ভাইরাসের সার্ভাইভ করার কোনো ক্যাপাবিলিটি নাই। সো দিস ইজ দ্য অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এটা মাথায় রাখতে হবে। আর দুই নম্বর হচ্ছে, এটা হচ্ছে আমরা প্রথমটা বুঝলাম যে ভাইরাস হচ্ছে একটা অব্লিগেটরি ক্যারেক্টারিস্টিক। ওকে। আচ্ছা, আর কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে পারি? আমি খুব ডিটেইলসে যাচ্ছি, একদম সিম্পল ভাবে আলোচনা করব, ডিটেইলসে বলবো। দুই নম্বর যেটা জানতে হবে যে ভাইরাসগুলো রেপ্লিকেশন করে, এবং ভাইরাস যখন রেপ্লিকেশন করে তখন সে হাজার হাজার লক্ষ লক্ষ বা শত শত সে মোটামুটি কি করতে পারে, প্রোজেনি ভাইরাস ফর্মেশন করে, মানে ছোট ছোট ভাইরাস ফর্মেশন করে, যেগুলো পরবর্তীতে ম্যাচিউর হয়। আচ্ছা, এরপর কি হতে পারে যে ভাইরাস, তাহলে আমরা ভাইরাস বলতে পারি রেপ্লিকেশন করে ইন দ্য সেলের মধ্যে ভাইরাস রেপ্লিকেশন করে। আমরা একটু পরে রেপ্লিকেশন প্রসেস করব, কারণ অনেকগুলো কোশ্চেন আছে এখানে, অনেক কিছু আপনাদের জানার বিষয় আছে। আচ্ছা, এরপর আসে যে ভাইরাস কখনো কোন একটা মিডিয়াতে, আর্টিফিশিয়াল মিডিয়াতে ভাইরাস গ্রো করতে পারে না। যেমন আমি যদি একটা ব্যাকটেরিয়াকে গ্রো করাতে চাই, কথা আমি একটা গ্রাম পজিটিভ মিডিয়া বা একটা যে কোনো একটা মিডিয়াতে আমি ব্যাকটেরিয়া যদি দিয়ে দিই, ব্যাকটেরিয়া কি করে,
ওই মিডিয়াটার মধ্যে যে নিউট্রিশন গুলো আছে সেই নিউট্রিশন গুলাকে ইউজ করে তারা কলোনি ফর্মেশন করে, তারা প্রলিফারেশন করে। কিন্তু ভাইরাস সেটা পারে না। কেন পারে না? কারণ ভাইরাস তো কোনো সেল না, তার নিজস্ব কোনো অর্গানেলিস নাই। তাহলে আলটিমেটলি আপনি তাকে যদি নিউট্রিশন দেন তবুও সে কিন্তু আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে না। এই জন্য ভাইরাসের জন্য নর্মাল আর্টিফিশিয়াল মিডিয়া কাজ করে না। তাহলে তাকে যদি আপনি গ্রো করাতে চান তাহলে আপনাকে কিছু স্পেসিফিক মিডিয়া সাহায্য নিতে হবে, সেগুলোকে আমরা বলি সেলুলার মিডিয়া বা টিস্যু মিডিয়া। তাহলে আমার ভাইরাস গ্রো করার জন্য কি লাগবে? আমার কিছু মিডিয়া লাগবে, লাইক সেলুলার মিডিয়া, সেল কন্টেনিং মিডিয়া লাগবে। ঠিক আছে, সেলুলার মিডিয়া আমি সংক্ষেপে বলি। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার আর কি হতে পারে, যে আমরা জানি ভাইরাসের যে প্রোটিন কোর আছে যেটা আমরা ক্যাপসিড বলি। আমরা আগে বলেছি যে ক্যাপসিড সবচেয়ে মনে রাখবেন যে আমাদের 3টে স্ট্রাকচার, প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড লিপিড, এর মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিজেনিক স্টিমুলেশন দিতে পারে বা ইমিউনোজেনিক ক্যারেক্টারিস্টিক্স কন্টেইন করে হচ্ছে প্রোটিন। তো ভাইরাস যেহেতু সবসময় একটা প্রোটিন কোড দ্বারা কভার করা থাকে, এই জন্য ভাইরাস অলওয়েজ অ্যান্টিজেনিক। তাহলে ভাইরাস অলওয়েজ অ্যান্টিজেনিক। ওকে, আচ্ছা তাহলে আমরা জানি ভাইরাসের কোনো অর্গানেলিস থাকে না, দে ডোন্ট পোজেস সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এগুলো তার কিছু না, এগুলো আবার পারবেন অবশ্যই। আচ্ছা, আর আমরা যদি ভাইরাসের ডিএনএটা দেখি, আমরা জানি যে ভাইরাসের মানুষের ডিএনএ কি ডিপ্লয়েড ডিএনএ, মানে মানুষের যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমটা কেমন ডিপ্লয়েড। তো ভাইরাসের ক্রোমোজোম কেমন? ভাইরাসের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড। ভাইরাসের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, তাহলে হ্যাপ্লয়েড মানে হচ্ছে 4n 4n। একমাত্র একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে আমাদের রোটা ভাইরাস ফ্যামিলি। রোটা ভাইরাস, এই রোটা ভাইরাসের ফ্যামিলি গুলো হচ্ছে ডিপ্লয়েড। তাহলে ভাইরাসের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড 4n, এক্সেপশন হচ্ছে রোটা ভাইরাস ফ্যামিলি যারা হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ টুয়াইস এর ক্রোমোজোম কন্টেইন করে। ঠিক আছে, আচ্ছা আর ভাইরাস কন্টেইন করে ডিএনএ অর আরএনএ, দে ডোন্ট পজেস বোথ, একসঙ্গে তারা কখনোই দুইটা পজেস করতে পারে না। আর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে, আপনি যদি ভাইরাসকে ডিস্ট্রয় করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে টেম্পারেচার দিয়ে এটাকে ডিস্ট্রয় করতে পারবেন। কিন্তু কতটুকু টেম্পারেচার লাগবে? বলা হয় যে ভাইরাসকে ডিস্ট্রয় করার জন্য ইউজুয়ালি 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রয়োজন। যদি আপনি এই টেম্পারেচার ইউজ করেন তাহলে সাধারণত ভাইরাসগুলো মারা যাবে। সো এই টেম্পারেচার ইউজ করলে ভাইরাসকে কিল করা সম্ভব। ওকে, এখন আসেন ভাইরাসের স্ট্রাকচারগুলো নিয়ে একটু ডিটেইলস আমরা আলোচনা করব। তো প্রথমে আসেন একদম সবচেয়ে বাইরের দিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি সবচেয়ে বাইরের স্ট্রাকচারটা হচ্ছে এনভেলপ। তাহলে আমরা এনভেলপ নিয়ে চিন্তা করি, হোয়াট ইজ এনভেলপ বা হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনভেলপ। ওকে, আচ্ছা তাহলে এনভেলপ কি? ইট ইজ এ লিপোপ্রোটিন স্ট্রাকচার, লাইপোপ্রোটিন স্ট্রাকচার, লিপিড প্লাস প্রোটিন কন্টেনিং স্ট্রাকচারকে আমরা বলি লাইপোপ্রোটিন স্ট্রাকচার। ওকে, এবং এই লিপোপ্রোটিন স্ট্রাকচারটা কোথা থেকে আসে? এই লিপোপ্রোটিন স্ট্রাকচারটা আসে আমাদের হোস্ট সেলের মেমব্রেন থেকে। আমাদের হোস্ট সেলের মেমব্রেন থেকে। এবং মনে রাখতে হবে এখানে যে প্রোটিনটা আছে সেটা খুবই স্পেসিফিক। এখানে যে প্রোটিনটাকে মানে আমাদের এনভেলপের যে প্রোটিন অংশটুকু আছে এই প্রোটিন অংশটুকু অনেক বেশি স্পেসিফিক। এখান থেকে এমনকি এটা অ্যান্টিজেন হতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলেছি এই এনভেলপটা সে কোত্থেকে গেইন করে? তা ভাইরাসগুলা এনভেলপ গেইন করে যখন কোন একটা ভাইরাস কোন একটা হোস্ট সেল থেকে কি হয় এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে বের হয়। তখনই শুধুমাত্র নরমাল প্রসেসে যখন একটা সেল থেকে যখন একটা হোস্ট সেল থেকে ভাইরাসটা বের হয় বার্ডিং প্রসেসের মাধ্যমে, বার্ডিং প্রসেসের মাধ্যমে, তখন দেখা যায় যে সে সাধারণত এই এনভেলপটা গেইন করে। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। সাধারণত প্রত্যেকটা সেল, যে সকল সেলগুলোর মধ্যে এনভেলপ থাকে তারা কিন্তু এনভেলপটা গেইন করে ফ্রম দা হোস্ট সেল মেমব্রেন থেকে। একটা এক্সেপশন আছে যেখানে এটা হয় না, সেটা হচ্ছে হার্পিস ভাইরাস। হার্পিস ভাইরাস কখনোই হোস্ট সেল মেমব্রেন থেকে তার এনভেলপ গেইন করে না, বরং সে এনভেলপ গেইন করে হোস্টের নিউক্লিয়ার মেমব্রেন থেকে। হোস্টের নিউক্লিয়ার মেমব্রেন থেকে সে কিন্তু এনভেলপটা গেইন করে। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে ভাই এই এনভেলপটা থাকলে লাভটা কি? ভাইরাসের এনভেলপটা থাকলে তার অ্যাডভান্টেজটা আবার কি পায় বা ভাইরাস কি পায়? অ্যাডভান্টেজটা হচ্ছে যে একটা এনভেলপ ভাইরাসকে স্টেবল হতে সাহায্য করে। নরমালি একটা ভাইরাস আনস্টেবল থাকে, ঠিক আছে, কিন্তু ভাইরাসের যদি এনভেলপ থাকে সেই এনভেলপটা ভাইরাসকে স্টেবল হতে সাহায্য করে। ঠিক আছে, এবং বলা হয় একটা এনভেলপড ভাইরাস অর্থাৎ যে সকল ভাইরাসের মধ্যে এনভেলপ থাকে, একটা এনভেলপ ভাইরাস it is more sensitive to heat, drying, detergent and lipid solvent। তাহলে দেখেন একটা এনভেলপ ভাইরাসকে খুব সহজে মারা যায় না, যেহেতু এনভেলপ ভাইরাস অনেক বেশি সেনসিটিভ টু হিট,
ড্রাইং ডিটারজেন্ট লিপিড সলিউবল, সরি কি বল উল্টো কথা বলতেছি, এনভেলপ ভাইরাস মোর সেনসিটিভ টু হিট, ড্রাইং, ডিটারজেন্ট এন্ড লিপিড সলভেন্ট, অর্থাৎ সহজে এটাকে ডিস্ট্রয় করা যায়, যেহেতু এর প্রোটিন কম্পোনেন্টটা আমরা কি জানি যে প্রোটিন কম্পোনেন্টকে যদি আপনি হিট দেন, হ্যাঁ, বা ড্রাই করেন বা ডিটারজেন্ট দেন, তখন দেখা যায় সাধারণত সেটা ডিসলভ হয়ে যায়। ঠিক আছে, উল্টা আমি কথা ভুল বললাম, একটু ঠিক করে নিন যে এনভেলপ ভাইরাসগুলো ইউজুয়ালি আনস্টেবল হয়, উল্টা হবে, নরমালি ভাইরাসগুলো স্টেবল হয়, এনভেলপ ভাইরাসগুলো সাধারণত আনস্টেবল হয়। দিস ইজ দা স্পেশালিটি অফ দা এনভেলপ ভাইরাস। তাহলে এটা অ্যাডভান্টেজ না, এটা ডিসঅ্যাডভান্টেজ হবে। আমি এখানে ভুল করছি, মনে করতে ভুল করছি। সো দিস ইজ দা ডিসঅ্যাডভান্টেজ অফ দা এনভেলপ ভাইরাস, যে এটা এনভেলপ কি করে, ভাইরাসে ইনস্টেবিলিটি তৈরি করতে সাহায্য করে বা স্টেবিলিটি লস করে দেয়। যেহেতু আমাদের প্রোটিন কোড, মানে প্রোটিন যে স্ট্রাকচার গুলো থাকে, লিপোপ্রোটিন যে কোডগুলো থাকে, অংশটা থাকে, সেটা আমাদের হিটের প্রতি অনেক বেশি সেনসিটিভ, ড্রাইং এর প্রতি অনেক বেশি সেনসিটিভ। আপনি যদি ইজিলি হিট দেন, আপনি যদি ডিটারজেন্ট ইউজ করেন বা লিপিড সলভেন্ট কোনো সলিউশন ইউজ করেন, ইজিলি আমার ভাইরাসগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এটা হচ্ছে ভাইরাসের, এই এনভেলপ ভাইরাসের ডিসঅ্যাডভান্টেজ। ওকে, সো ইট ইজ দা প্রবলেম। এখানে একটু কারেকশন করে নিন, আমি হয়তো বা ফার্স্ট থেকে ভুল বললাম, ঠিক আছে, ঠিক করে নিন। আচ্ছা, মেমোরাইজ করছিলাম, মানে মনে করতে ভুল করলাম, যাও সমস্যা নেই। তো এখন একটা কথা মনে রাখতে হবে, ইউজুয়ালি যে সকল ভাইরাসগুলো এনভেলপ থাকে, যে সকল ভাইরাসগুলো এনভেলপ থাকে, তারা কিভাবে ট্রান্সমিটেড হয়, এনভেলপ ভাইরাসগুলা কিভাবে ট্রান্সমিটেড হয়, এটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে, যারা এনভেলপ ভাইরাস, তারা কখনো ট্রান্সমিটেড হয় না বাই দা ফিকোরাল রুটে। যে সকল ভাইরাসগুলো এনভেলপ ভাইরাস, তারা কখনো ট্রান্সমিটেড হয় না বাই দা ফিকোরাল রুটে, তারা ট্রান্সমিটেড হয় কি দ্বারা, এনভেলপ ভাইরাসগুলো ট্রান্সমিটেড হয় ডাইরেক্ট কন্টাক্ট সাচ এস ব্লাড অর সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে। কি বললাম, যে সকল ভাইরাসগুলা এনভেলপ ভাইরাস, তারা ফিকোরাল রুটে ট্রান্সমিটেড হয় না ক্রস, তারা ট্রান্সমিটেড হয় বাই দ্য ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে। সেটা হইতে পারে সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে, সেটা হইতে পারে ব্লাড প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, অথবা সেটা হইতে পারে ইনসেক্ট বাইটের মাধ্যমে, সেটা হইতে পারে অ্যানিমেল বাইটের মাধ্যমে। মেন কথা হচ্ছে সেটা ডিরেক্ট কোন একটা কন্টাক্ট লাগবে। ইউজুয়ালি এইভাবে আমাদের ভাইরাসগুলা কি করে যাইতে পারে। ওকে, এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে সকল ভাইরাসগুলো এনভেলপ ভাইরাস, তারা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তারা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। হোয়াট ইজ সুপার অ্যান্টিজেন? সুপার অ্যান্টিজেন কি বলতে পারবেন কেউ? ওকে, যারা ক্লাস করতেছেন, হোয়াট ইজ সুপার অ্যান্টিজেন, আইডিয়া আছে? হোয়াট ইজ সুপার অ্যান্টিজেন? সুপার অ্যান্টিজেন মানে কি? নরমালি অ্যান্টিজেন কি হয়, নরমালি কোন একটা অ্যান্টিজেন যদি টি সেলের কাছে প্রেজেন্ট হইতে হয়, সাধারণত তাকে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাহায্য নিতে হয়। কিন্তু যারা সুপার অ্যান্টিজেন, তারা এতটাই পাওয়ারফুল অ্যান্টিজেনিক সাবস্টেন্স যে তাদেরকে প্রেজেন্টেশন হওয়ার জন্য প্রসেসনের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তারা তাদেরকে টি সেলের সঙ্গে, টি সেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং করার জন্য কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের প্রয়োজন হয় না। ওকে, এটা আপনারা যদি ইমিউনোলজি ভালো পড়েন তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। আমি এখানে ডিটেইলসে যাচ্ছি না, আমি জাস্ট কথা বললাম যে সুপার অ্যান্টিজেন হচ্ছে এমন কিছু সাবস্টেন্স যারা ডিরেক্টলি উইদাউট by processed by the help of, without being processed by the help of antigen presenting cell like macrophage, dendritic cell, follicular dendritic cell, monocyte, হ্যাঁ, এই সেলগুলা ছাড়াই তারা সরাসরি কি করতে পারে, টি সেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারে। সো দিস ইজ কল্ড সুপার অ্যান্টিজেন। এবং এই এনভেলপ ভাইরাসগুলো অধিকাংশ ক্ষেত্রেই এই সুপার অ্যান্টিজেনগুলো ফরমেশন করে থাকে, লাইক ইপসিন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, রেট্রোভাইরাস, এই ধরনের ভাইরাসগুলো সাধারণত এইভাবে কাজ করে থাকে। ওকে, আচ্ছা, যাও, থ্যাংক ইউ সাদিয়া। ওকে, তাহলে এগুলো হচ্ছে ভাইরাসের কিছু কমন কথাবার্তা। এখন আসেন, আমরা অনেকগুলো ভাইরাসের নাম শুনি, যেমন একটা ওয়ার্ড শুনি ভিরিয়ন। হোয়াট ইজ ভিরিয়ন? ভিরিয়ন মানে হচ্ছে একটা কমপ্লিট ভাইরাস। ভিরিয়ন মানে হচ্ছে একটা কমপ্লিট ভাইরাস। কিন্তু কমপ্লিট ভাইরাস মানে যে আলটিমেটলি এখনো সেলে প্রবেশ করে নাই, উইদাউট সেলুলার ইনভলভমেন্ট। যখন একটা ভাইরাসকে নিয়ে আমি কথা বলবো, যদি সেই ভাইরাসটা কমপ্লিট হয় এবং যদি সে কোন একটা হোস্ট সেলকে, হ্যাঁ, কন্টামিনেটেড করার ক্যাপাবিলিটি থাকে বা ক্যাপাবল হয়, তখন ওই ধরনের ভাইরাসগুলোকে আমরা বলি ভিরিয়ন। ওকে, দিস ইজ কল্ড ভিরিয়ন। আচ্ছা, আরেকটা ওয়ার্ড শুনি আমরা, ভিরয়েড। হোয়াট ইজ কল্ড ভিরয়েড? ভিরিয়য়েডস। আমি জাস্ট সিম্পল আলোচনা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, যেগুলো দরকার, যতটুকু দরকার। তো হোয়াট ইজ ভিরয়েড? ভিরয়েড মানে কি? ভিরয়েড হচ্ছে যে সকল ভাইরাসগুলা শুধুমাত্র সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার ডিএনএ কন্টেইন করে, সরি সার্কুলার আরএনএ কন্টেইন করে। কি বললাম? যে সকল ভাইরাসগুলা শুধুমাত্র সিঙ্গেল মলিকুল অফ
সার্কুলার আরএনএ কন্টেইন করে, ওকে, তাদেরকে আমরা ভিরিয়ড বলি। এবং মনে রাখতে হবে এই ভাইরাসগুলা বা এই অংশটুকু ভিরিয়ডগুলা সাধারণত প্ল্যান্ট ডিজিজ তৈরি করতে সক্ষম, প্ল্যান্টের ডিজিজ তৈরি করে, ইউজুয়ালি হিউম্যান বডি ডিজিজ তৈরি করে না, ইউজুয়ালি করে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা। তাহলে হোয়াট ইজ প্রিয়ন? প্রিয়ন কি? প্রিয়ন ওয়ার্ডটা প্রায় আমরা শুনি, প্রিয়ন জিনিসটা কি? তাহলে বলা হয় প্রিয়ন হচ্ছে সোললি প্রোটিন মলিকুল, যে ভাইরাসের কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, নো নিউক্লিক অ্যাসিড। কি থাকবে? শুধুমাত্র থাকবে আমার প্রোটিন, প্রোটিন কোর বা প্রোটিন ক্যাপসিড, অনলি প্রোটিন ক্যাপসিড যেটার মধ্যে থাকবে তাকে আমরা বলি প্রিয়ন। সো প্রিয়নের প্রি আর পিতে প্রোটিন, অর্থাৎ দে কন্টেইন অনলি প্রোটিন মলিকুল বাট দে ডোন্ট কন্টেইন এনি নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল লাইক ডিএনএ অর আরএনএ। ঠিক আছে, এটা হচ্ছে প্রিয়ন। ওকে, আচ্ছা, এবং এখানে অনেকগুলো ডিজিজ আছে, সবচেয়ে কমন একটা ডিজিজ আছে যেটাকে আমরা বলি স্পঞ্জিওফর্ম এনকেফালোপ্যাথি, ট্রান্সমিসিবল স্পঞ্জিওফর্ম এনকেফালোপ্যাথি। প্রিয়ন নিয়ে অনেক ডিজিজ হয়, ম্যাড কাউ ডিজিজ হতে পারে। একটা ডিজিজের নাম হিউম্যান ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে টিএসই, হোয়াট ইজ কল্ড, টিতে হচ্ছে ট্রান্সমিসিবল, মানে যেটা ট্রান্সফার করা সম্ভব, স্পঞ্জিওফর্ম এনকেফালোপ্যাথি, ট্রান্সমিসিবল স্পঞ্জিওফর্ম এনকেফালোপ্যাথি ইন দ্য হিউম্যান বডিতে ডিজিজ তৈরি করতে পারে ইউজুয়ালি এই প্রিয়ন গুলো। ঠিক আছে, আচ্ছা, এবং মনে রাখতে হবে এই যে প্রিয়নের যে প্রোটিন গুলো আছে, প্রিয়নের যে প্রোটিন গুলো আছে তারা ইউজুয়ালি কোন রকমের অ্যান্টিজেনিক রেসপন্স ক্রিয়েট করতে পারে না, অর্থাৎ এই প্রিয়ন গুলা সাধারণত কোন রকমের ইমিউন রেসপন্স ক্রিয়েট করতে পারে না, ইমিউন রেসপন্স ক্রিয়েট করতে পারে না, অর্থাৎ ওরা কখনো ওদের অ্যান্টিজেনের সাপেক্ষে কখনো অ্যান্টিবডি ফর্মেশন হয় না, ওরা জাস্ট নরমাল ভাইরাল প্রোটিন যার কোনো অ্যান্টিজেনিক ক্যাপাবিলিটি নেই, অর্থাৎ এরা কখনো ইউজুয়ালি অ্যান্টিবডি ফর্মেশন করতে পারে না। ঠিক আছে, আমরা অনেকগুলো মিসলেনিয়াস কথা বলতেছি, আমি যেটা বলছি মিসলেনিয়াস টপিক, আমরা ফার্স্টে জাস্ট নরমাল আলোচনা করলাম, এখন আমরা কিছু ডিসক্রিট কথাবার্তা বলতেছি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা অনেকগুলো বললাম ভিরিয়ন্ট কি জানলাম, ভিরিয়ড কি জানলাম, আমরা প্রিয়ন কি জানলাম, প্রিয়ন নিয়ে একটা স্পেসিফিক ডিজিজ নিয়ে জানলাম। ঠিক আছে, এবং প্রিয়ন যে আমার অ্যান্টিজেনিক ক্যাপাবিলিটি কন্টেইন করে না সেটাও আমরা জানলাম, যে এটা এখান থেকে কখনো অ্যান্টিবডি ফর্মেশন হয় না, প্রিয়নের প্রোটিনের উপরে কখনো অ্যান্টিবডি ফর্মেশন হয় না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ডিফেক্টিভ ভাইরাস। এটা প্রায় পরীক্ষা হলে এমসিকিউ তো আসে, হোয়াট ইজ ডিফেক্টিভ ভাইরাস, ডিভি কি? ডিফেক্টিভ ভাইরাস হচ্ছে যে সকল ভাইরাসের প্রোটিনও আছে, মানে ক্যাপসিডও আছে, আবার নিউক্লিক অ্যাসিডও আছে, যে সকল ভাইরাসের প্রোটিনও আছে, নিউক্লিক অ্যাসিড আছে, কিন্তু এরা অন্য একটা হেল্পার ভাইরাসের সাহায্য ছাড়া রেপ্লিকেশন করতে পারে না, অর্থাৎ এদের নিজস্ব নিজে নিজে রেপ্লিকেশন করার কোনো অ্যাবিলিটি নেই। একমাত্র তখনই তারা রেপ্লিকেশন করতে পারে যদি তাদেরকে কোনো একটা ভাইরাস হেল্প করে। যেমন সবচেয়ে কমন এক্সাম্পলটা হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাস, ইউজুয়ালি হেপাটাইটিস ডি ভাইরাস কখনো একা একা আক্রমণ করে না, ওর পক্ষে কোনো হিউম্যান সেলকে একা একা আক্রমণ করা সম্ভব না, ইউজুয়ালি তারা রেপ্লিকেশন করতে পারে না। তখনই শুধুমাত্র তারা আক্রমণ করতে পারে যদি ওই পার্সনটা আগে থেকেই হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। যদি একমাত্র ওর বডিতে হেপাটাইটিস বি ভাইরাস থাকে তাহলে শুধুমাত্র ওই হেপাটাইটিস বি ভাইরাসের সাহায্য নিয়ে হেপাটাইটিস ডি ভাইরাসটা কি করতে পারে, রেপ্লিকেশন করতে পারে। যেহেতু নিজে নিজে পারে না, এই জন্য এই ভাইরাসগুলোকে আমরা বলি ডিফেক্টিভ ভাইরাস। ওকে, ক্লিয়ার? এখন আসেন আমরা এখন বলবো হোয়াট ইজ দ্য ভাইরাল রেপ্লিকেশন প্রসেস, রেপ্লিকেশন অফ ভাইরাস। এখন ভাইরাল রেপ্লিকেশন যদি আমি বলি তার আগে আমাকে কিছু জানতে হবে, এই যে ভাইরাল যে রেপ্লিকেশনটা হয় সেটা কিভাবে হয়। রেপ্লিকেশন মানে হচ্ছে ইউজুয়ালি আমরা কি জানি, রেপ্লিকেশন মানে হচ্ছে আমাদের একটা ডিএনএ থেকে নতুন কোনো ডিএনএ ফর্মেশন করা বা একটা আরএনএ থেকে নতুন কোনো আরএনএ ফর্মেশন করা, দিস ইজ কল্ড রেপ্লিকেশন। সত্যিকার অর্থ হচ্ছে যে রেপ্লিকেশন মানে হচ্ছে যে একটা ভাইরাস তার সংখ্যা যে বৃদ্ধি করবে, তো সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথম জিনিসটা হচ্ছে বা প্রথম স্টেপটা হচ্ছে তার জিনোমিক কন্টেন্টকে রেপ্লিকেট করা, জিনোমিক কন্টেন্টের সংখ্যাগত বৃদ্ধি করা। লাইক যদি তার ডিএনএ থাকে তার ডিএনএ সংখ্যা বাড়ানো, যদি তার আরএনএ থাকে তার আরএনএ সংখ্যা বাড়ানো, এটাকে আমরা বলি রেপ্লিকেশন। ফার্স্ট অফ অল তার জিনোমিক কন্টেন্ট, তারপর তার কি হবে প্রোটিন তৈরি করা, সেটা পরে কথা পড়ে। তাহলে এই যে রেপ্লিকেশনটা হয় ইউজুয়ালি কোথায় হয় মনে রাখতে হবে, অল ডিএনএ ভাইরাস, আমাদের যত ডিএনএ ভাইরাস আছে তারা রেপ্লিকেশনটা করে কোথায়, নিউক্লিয়াসে, এক্সেপ্ট একজন যে নিউক্লিয়াসে রেপ্লিকেশন করে না, যদিও সে
ডিএনএ ভাইরাস, সে হচ্ছে পক্স ভাইরাস। সে হচ্ছে পক্স ভাইরাস যে রেপ্লিকেশন করে সাইটোপ্লাজমে। অল ডিএনএ ভাইরাস রেপ্লিকেশন করে, মানে তার ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করে কোথায়? নিউক্লিয়াসে। এক্সেপ্ট পক্স ভাইরাস, যে ডিএনএ হওয়া সত্ত্বেও, ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও যে নিউক্লিয়াসের ভিতরে কি করতে পারে না, সাধারণত রেপ্লিকেশন করতে পারে না, সে সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে। ওকে, মনে থাকবে। এবং ইউজুয়ালি যে ডিএনএ ভাইরাস গুলো আমাদের বডিতে মানে থাকে, সাধারণ বডি সিস্টেমে আছে, সাধারণত সবগুলো ডিএনএ ভাইরাসই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কন্টেইন করে। আমরা ইউজুয়ালি জানি ডিএনএ অলওয়েজ ডাবল স্ট্যান্ডার্ড হয়। একমাত্র এক্সেপশন একটা ডিএনএ ভাইরাস আছে যে এই কাজটা করে না, যার মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে না, যার মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, সে হচ্ছে পার্ভো ভাইরাস। পার্ভো ভাইরাস যার ডিএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, একটা স্ট্যান্ডার্ড ডিএনএ। কিভাবে সেটা পরে দেখাবো আমি। ওকে, সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ মানে কি? মানে দুইটা স্ট্যান্ড নাই, কিন্তু তার মধ্যে ডিএনএ তৈরি করার জন্য যে চারটা স্ট্রাকচার লাগে, অ্যাডিনোসিন, থায়ামিন, সাইটোকাইনিন এবং কি গুয়ানিন, এই চারটা থাকে, এই চারটা থাকবে। আমরা জানি এর মধ্যে যদি ইউরাসিল থাকে তখন সেটা আরএনএ, কিন্তু এখানে গুয়ানিন পাবো, কিন্তু দুইটা স্ট্যান্ড পাবো না, একটা স্ট্যান্ড পাবো। দিস ইজ কল্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, আচ্ছা, আর যদি কোশ্চেন করা হবে তাহলে আরএনএ ভাইরাসের কথা কি বলবে? আরএনএ ভাইরাস কোথায় রেপ্লিকেশন করে? মনে রাখতে হবে আরএনএ ভাইরাস রেপ্লিকেশন করে কোথায়? সাইটোপ্লাজমে। এক্সেপ্ট একজন যার নাম হচ্ছে রেট্রোভাইরাস, যে রেপ্লিকেশন করে নিউক্লিয়াসের মধ্যে। অল দ্য আরএনএ ভাইরাস রেপ্লিকেশন করে সাইটোপ্লাজমের মধ্যে, এক্সেপ্ট রেট্রোভাইরাস যে রেপ্লিকেশন করে নিউক্লিয়াসের মধ্যে। এখন একটা ভাইরাস রেপ্লিকেশন করতে চাচ্ছে, কি কি স্টেপ ফলো করবে? নরমালি কিভাবে আপনি স্টেপ ফলো করে রেপ্লিকেশন করতে চান? তো সাধারণত 9টা স্টেপ ফলো করলে একটা ভাইরাল রেপ্লিকেশন পসিবল হয়। কয়টা স্টেপ ফলো করলে? 9টা স্টেপ ফলো করলে রেপ্লিকেশন হওয়ার জন্য 9টা স্টেপ লাগবে টোটাল ইউজুয়ালি। প্রথম যে স্টেপ সেটাকে বলি অ্যাটাচমেন্ট। আমি খুব ফাস্ট যাচ্ছি কারণ আমি টাইম বেশি নিতে পারবো না, আমার পরে ক্লাস আছে, সো আমি দ্রুত যাচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যাটাচমেন্ট এন্ড পেনিট্রেশন অফ দ্য ভিরিয়ন। কি বলেছে? অ্যাটাচমেন্ট এন্ড পেনিট্রেশন অফ ভিরিয়ন। তারা তো সবার প্রথমে ভিরিয়ন কি করবে? আপনার ব্লাডের মধ্যে যে ভিরিয়নটা আছে সেটা সবার প্রথমে যে ভাইরাস যে সেলটাকে সে অ্যাটাক করতে চায়, যে সেলটার মধ্যে সে রেপ্লিকেশন করতে চায়, সেই সেলটার সঙ্গে সে বাইন্ড করবে, অ্যাটাচ করবে তার রিসেপ্টরের সাহায্য নিয়ে, দেন ওই সেলটার মধ্যে সে প্রবেশ করবে। দিস ইজ কল্ড পেনিট্রেশন, অ্যাটাচমেন্ট এন্ড পেনিট্রেশন। 2 নম্বর স্টেপটা হচ্ছে আনকোটিং। আনকোডিং মানে কি? আমরা আগে বলেছি যে ভাইরালের যে প্রোটিন কোড থাকে, ক্যাপসিড থাকে, সেটা ভাইরাসকে একটা সেল থেকে আরেকটা সেলে মুভ করতে সাহায্য করে, অথবা একটা সেল একটা ব্লাডের মধ্যে ফ্লোট করতে সাহায্য করে বা ব্লাডের মধ্যে থাকতে সাহায্য করে। কিন্তু সত্যিকার অর্থে ভাইরাল রেপ্লিকেশনে প্রোটিনের কোনো কাজ নেই। প্রোটিন তেমন কোনো কাজ করে না। মেন কাজ কি করবে? মেন কাজ করবে তার জিনোমিক কন্টেন্টটা, হয় সে ডিএনএ বা আরএনএ। তাহলে আমাকে যখন একটা ভাইরালকে রেপ্লিকেশন করতে হয় ভাইরাসকে, তখন ওই ভাইরাসটাকে যখন আপনি সেলের মধ্যে প্রবেশ করাবেন, সেলের মধ্যে প্রবেশ করানোর পরে তাকে আপনাকে কিন্তু তার যে প্রোটিন কোডটুকু আছে সেটাকে সরাই ফেলতে হবে, যদি সেটা না সরান তাহলে আলটিমেটলি সে কিন্তু তার যে কাজ করা দরকার সেটা করতে পারবে না। এই জন্য আমাকে কি করতে হবে? আনকোটিং করতে হবে, তার প্রোটিন কোডটাকে সরাই ফেলতে হবে, সরাই আমার তার ভাইরাল জিনোমটাকে এক্সপোজড করে দিতে হবে। সো দিস ইজ দ্য আনকোটিং অফ দ্য ভাইরাল জিনোম, আনকোটিং অফ দ্য ভাইরাল জিনোম। 3 নম্বর হচ্ছে ট্রান্সক্রিপশন। দিস ইজ টু ওয়ার্ড। ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ টু আরএনএ ফরমেশন করা, আর ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ টু আরএনএ ফরমেশন করা। রেপ্লিকেশন মানে হচ্ছে ইউজুয়ালি ডিএনএ টু ডিএনএ ফরমেশন করা ইউজুয়ালি। ওকে, তাহলে আমি যদি বলি ট্রান্সক্রিপশন করা, তার অর্থ হচ্ছে কি হবে? আরএনএ ফরমেশন হবে, আরএনএ ফরমেশন হবে। ভাইয়া আরএনএ ফরমেশন হবে এটা কি? খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি ও ডিএনএ ভাইরাস হয়, তাহলে ও কি করবে? সবার প্রথমে একটা কাজ করবে, সে তার জিনোমিক কন্টেন্টকে ইউজ করে হোস্টেড ডিএনএ কে সে কি করবে? করাপ্টেড করে দিবে। হোস্টেড ডিএনএ যখন করাপ্টেড হয়ে যাবে, তখন হোস্টেড ডিএনএ তার নিজের জন্য প্রয়োজনীয় এমআরএনএ তৈরি না করে ভাইরাসের জন্য প্রয়োজনীয় এমআরএনএ ফরমেশন করবে। কথাটা কি বললাম? যদি আমার ডিএনএ হয়, খুব ভালোভাবে বুঝতে হবে ওটা, যদি আমার ডিএনএ ভাইরাস হয় তাহলে কি করবে? সে
সবার প্রথমে সে যে কাজটা করবে, সে হোস্টের ডিএনএ কে করাপ্ট করে দিবে। এই জন্যই সে কিন্তু রেপ্লিকেশন করে কোথায়, খুব ভালোভাবে বোঝা ট্রাই করেন। এই জন্যই ডিএনএ ভাইরাসগুলো রেপ্লিকেশন করে নিউক্লিয়াসের মধ্যে, কারণ নিউক্লিয়াসের মধ্যে রেপ্লিকেশন করা ছাড়া তার কোনো উপায় নেই। তাকে সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে তার এমআরএনএ সিনথেসিস করতে হবে, কারণ সে তো ডিএনএ ভাইরাস। তার প্রোটিন তৈরি করার জন্য এমআরএনএ লাগবে, ওই এমআরএনএ ইউজ করে তারপর সে প্রোটিন তৈরি করতে পারবে। তাহলে এই জন্য তার কি লাগবে, তার ডিএনএ লাগবে। কিন্তু ভাইরাল ডিএনএ কখনো সেটা পারে না, তাকে কার হেল্প নিতে হয়, তাকে হেল্প নিতে হয় হোস্টের ডিএনএ। এই জন্য ভাইরাল ডিএনএ গুলো কি করে, হোস্টের ডিএনএ কে করাপ্ট করে ফেলে। করাপ্ট করে ফেলার পরে ওই হোস্টের ডিএনএ থেকে আমরা কি পাই, একটা আরএনএ পাই, যাকে আমরা এমআরএনএ বলি, মেসেঞ্জার আরএনএ। কিন্তু এই যে মেসেঞ্জার আরএনএ, এটা কিন্তু হোস্টের মেসেঞ্জার আরএনএ না, এটা হচ্ছে ভাইরাল মেসেঞ্জার আরএনএ। অর্থাৎ যে আরএনএটা তৈরি করছে হোস্টের ডিএনএ, কিন্তু যে শুনবে কার কথা, যে শুনবে ভাইরাল ডিএনএ এর কথা। এই জন্য ভাইরাল ডিএনএ গুলা কই চলে যায়, নিউক্লিয়াসে চলে যায়। তাহলে এই জন্য কি করবে, প্রাথমিক অবস্থায় সে ভাইরাল ডিএনএটা, হোস্টের ডিএনএটাকে করাপ্ট করে ফেলবে। করাপ্ট করে ফেলে সে হোস্টের ডিএনএ সাহায্য নিয়ে নতুন করে ভাইরাল এমআরএনএ ফরমেশন করবে। দিস ইজ কল্ড ট্রান্সক্রিপশন। এবং এটা প্রাথমিক অবস্থায় হচ্ছে, যেটাকে বলি আর্লি ট্রান্সক্রিপশন। কি বলি এটাকে, আর্লি ট্রান্সক্রিপশন। ওকে, তাহলে অলরেডি আমাদের কি ফরমেশন হয়ে গেছে, আমাদের ভাইরাল এমআরএনএ ফরমেশন হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে, এখন আমরা ভাইরাল প্রোটিন সিনথেসিস করব। ভাইরাল প্রোটিন মানে কি, খুব সিম্পল কথা চিন্তা করেন। আমরা যখন পড়েছিলাম জেনেটিক্সে, তখন আমরা দেখেছিলাম যে আপনি যদি কোন একটা ভাইরাল, একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে চান, তাহলে আমাদের কি লাগে, আরএনএ পলিমারেজ এনজাইম লাগে। এখন যে ভাইরাসটা আপনার হোস্ট সেলে ঢুকছে, তার নিজে কি কোনো এনজাইম আছে, তার তো কোনো প্রোটিন নাই, তার শুধু জিনোমিক কন্টেন্ট আছে, তার নিজস্ব কোনো ভাইরাল আরএনএ পলিমারেজ এনজাইম নাই। তাহলে ওই এনজাইম ছাড়া আপনি কখনোই ভাইরাল ডিএনএ থেকে ভাইরাল আরএনএ ফরমেশন করতে পারবেন না। এই জন্যই ভাইরাল ডিএনএ কি করলো, নিউক্লিয়াসে ঢুকে হোস্টের ডিএনএটাকে করাপ্ট করে ফেললো, করে তার সাহায্য নিয়ে সে নতুন করে ভাইরাল এমআরএনএ ফরমেশন করলো, যার সাহায্যে সে কি করবে, রাইবোজোমকে ইউজ করে একটা প্রোটিন ফরমেশন করবে, যার নাম আরএনএ পলিমারেজ এনজাইম। বুঝছেন কি বুঝেন নাই? সাজ্জাদ সেজান, রুকাইয়া রাখি, সামিয়া জামান, ফাতেমা জোহরা, আপনারা কি, ফাতেমা তো ফোর্থ ইয়ারে, ফাতেমা বুঝছো? রেশমা বুঝতে পারছেন জিনিসটা? রুলসটাকে খুব বোঝার ট্রাই করেন। এগুলো আমার সবসময় কনফিউশন লাগতো, আমি কখন বুঝতাম না, স্যারও বুঝতে, আমি বুঝতে চেষ্টা করতাম না। যে ভাইরাল যে আর ডিএনএ, ভাইরাসের নিজস্ব কোনো কি নাই, তার কোনো প্রোটিন নাই, তার কোনো এনজাইম নাই। তো এনজাইম ছাড়া তো কখনো ডিএনএ থেকে আরএনএ তৈরি করা সম্ভব না, যাকে আমরা ট্রান্সক্রিপশন বলতেছি। তার জন্য পলিমারেজ এনজাইম লাগবে, আরএনএ পলিমারেজ এনজাইম। এই জন্যই ভাইরাল ডিএনএ কি করে, নিউক্লিয়াসে চলে যায়, নিউক্লিয়াসে গিয়ে হোস্টের ডিএনএটাকে করাপ্ট করে ফেলে। হোস্টের ডিএনএ কে করাপ্ট করার পরে সে কি করে, সে ওখান থেকে এমআরএনএ ফরমেশন করে। কিন্তু যে এমআরএনএ তৈরি হয়েছে হোস্ট ডিএনএ থেকে, কিন্তু কথা শুনবে কার, কথা শুনবে ভাইরাল ডিএনএ। তখন কি হয়, এই ভাইরাল এমআরএনএ সাহায্য নিয়ে রাইবোজোম কি করবে, আলটিমেটলি আমাদের নতুন করে প্রোটিন ফরমেশন করবে। সো দিস ইজ কল্ড আর্লি ট্রান্সলেশন। এবং যার মাধ্যমে কি হবে, ভাইরাল প্রোটিন, যাকে আমরা বলি আরএনএ পলিমারেজ এনজাইম। যে পলিমারেজ এনজাইমটা কার জন্য কাজ করবে, শুধু ভাইরাসের জন্য কাজ করবে, ভাইরাল পলিমারেজ এনজাইম। ওকে, এবার কি হবে, এবার এই ভাইরাল পলিমারেজ এনজাইমের সাহায্য নিয়ে ভাইরাসের যে ডিএনএ, ভাইরাল যে ডিএনএ আছে, সেই ভাইরাল ডিএনএ থেকে নতুন করে ভাইরাল এমআরএনএ ফরমেশন হবে। ওকে, তাহলে এই এমআরএনএ কোত্থেকে আসছে, ভাইরাল ডিএনএ আসছে, তার সাহায্যে ভাইরাল আরএনএ ট্রান্সফারেজ, সরি পলিমারেজ এনজাইমের মাধ্যমে, পলিমারেজ, এটা হচ্ছে ভাইরাল এমআরএনএ। দেন এটা এই জন্য এটাকে বলি লেট ট্রান্সক্রিপশন। আর লাস্টে কি, লেট ট্রান্সলেশন। কেন, আলটিমেটলি এই যে এমআরএনএ তৈরি হয়েছে, এই এমআরএনএ সাহায্য নিয়ে নতুন করে কি হবে, ভাইরাসের প্রোটিন কোর তৈরি হবে। এভাবে করে কি হবে, ভাইরাস একদিক দিয়ে তার সংখ্যা বৃদ্ধি করতে থাকবে, তার ডিএনএ গুলাকে রেপ্লিকেশন করতে থাকবে। তো একটা স্টেপ মিস গেছে, 5 নম্বর, এটা 6 নম্বর হবে, এটা 5-7 নম্বর হবে, এর আগে একটা মিস গেছে। ভাইরাস কিন্তু শুধুমাত্র এনজাইম, মানে এনজাইম যে তৈরি করছে সেটা শুধু ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে না, বরং সে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করবে, মানে ভাইরাল রেপ্লিকেশন করবে। সো ভাইরাল রেপ্লিকেশন হবে। তার আলটিমেটলি কি হচ্ছে, একদিক দিয়ে সে প্রচুর পরিমাণ
ডিএনএ তৈরি করতেছে, অন্য দিক দিয়ে সে তার ডিএনএ এর জন্য আবার কাভারিং প্রোটিন কোড তৈরি করতেছে, আলটিমেটলি অ্যাসেম্বল হবে, এটাকে বলি অ্যাসেম্বল। অ্যাসেম্বল কেন? এই ডিএনএ গুলা প্রোটিনে ঢুকে যাবে, ফলে অ্যাসেম্বলি হবে, এবং আলটিমেটলি কি হবে, আমাদের বার্ডিং প্রসেসের মাধ্যমে ভাইরাসটা আমাদের সেল মেমব্রেন থেকে বের হয়ে আসবে। আলটিমেটলি সে যদি কাভারিং নিয়ে আসে, অর্থাৎ লিপিড কোর নিয়ে আসে, তাহলে সে এনভেলপড হবে, আর না হলে সে নন এনভেলপড ভাইরাস হবে। ওকে, সো এগুলো পড়তে হবে। এছাড়া আরো কিছু জিনিস জানতে হবে যদি আপনারা পোস্ট গ্রাজুয়েশনে পরীক্ষা করতে চান। যেমন ভাইরাসের একটা ভাইরাসকে যদি একটা সেলকে যদি ভাইরাস ইনফেক্টেড করে, তাহলে ওই সেলের ফেট কি হতে পারে, যেমন সেল ডেথ হতে পারে, ওই সেলটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে কার্সিনোমা তৈরি করতে পারে, আবার পারসিস্টেন্ট ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন বাই দ্য ব্যাকটেরিয়া হতে পারে, হ্যাঁ, এমনকি পরবর্তীতে ইনফেকশন বা ল্যাটিন ইনফেকশন হতে পারে, যেটা আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এগুলো ছাড়া আমাদের আর তেমন কিছু নাই। ভ্যাকসিন নিয়ে আমি তো এলাকায় আলোচনা করবো না, ভ্যাকসিন নিয়ে। সো এতটুকু যদি বুঝতে পারেন, ইটস মোর দ্যান এনাফ ইন্ট্রোডাকশন অফ দ্য ভাইরাসের জন্য। এরপরে আরো যদি আমি ক্লাস নিই টপিকস গুলো নিয়ে, তখন আরো হয়তোবা আমরা ডিটেইলস আলোচনা করার ট্রাই করবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, আমার ক্লাস আছে, আল্লাহ হাফেজ, টাটা।